এই যুদ্ধ প্রকারান্তরে তার বুকের ভেতরে আগুনটাকে আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের নতুন প্রজন্ম এই যুদ্ধ দেখে কি প্রতিক্রিয়া দিচ্ছে? এই যে ইরানকে তকমা লাগিয়ে ট্যাগ লাগিয়ে বিচ্ছিন্ন করা, এটা তারা দেখেছে। তারা কি আরো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে? প্যান আরব একটা আমরা বলতাম, এটা ওই যে সময়টা যখন মিশরের আনোয়ার সাদাত ছিলেন, এদিক থেকে লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি ছিলেন, ইরাকে সাদ্দাম হোসেন ছিলেন, এরকম প্যান আরব যে সমস্ত নেতারা ছিলেন তাদের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতেই ছিল এবং তারা পৃথিবীর অদ্যবধি যারা সেরা সমরনায়ক ও রাষ্ট্রনায়ক তাদেরকে ধরা হয়। তারা এইরকম আমেরিকার একটা বলয় এবং সোভিয়েত ইউনিয়নের আরেকটা বলয়ের বিপক্ষে তারা আরব জাগরণের কথাটা তুলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কূটকৌশলে আরব বসন্তর ধোঁয়াটা তুলে এক এক করে এই লিবিয়া, সিরিয়া এগুলিকে এবং অন্যান্য রাষ্ট্রগুলিকে এক এক করে তারা সরাসরি মিলিটারি ইনভেশন ঘটায় এবং তাদের রাষ্ট্রগুলি প্রকারান্তরে ধ্বংস করে ফেলে। এখন এইকার প্রজন্ম এইটা তাদের মাথাতে ইতিহাসে রয়েছে। ধরা যাক, আমাদের মুক্তিযুদ্ধের কথা বারবার করে আনতে চাচ্ছি, মুক্তিযুদ্ধকে বিস্তৃত করবার জন্য বিগত সময়ে বিচ্ছিন্নভাবে চেষ্টা হয়েছে, কিন্তু যে রাষ্ট্রে থাকুক না কেন আমরা দেখেছি ঘুরে ফিরে আমাদের মাথা থেকে কিন্তু মুক্তিযুদ্ধ থেকেই গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাহলে আমি বলতে চাচ্ছি যে ঘুরে ফিরে ইরানের পরবর্তী প্রজন্ম হয়তো সেই প্যান আরবের জয় জয়কারটা তারা দেখতে পারে নাই, কিন্তু তাদের ভেতরে এই পার্শ্ববর্তী দেশ গাজাতে অথবা এই টোটাল বৃহত্তর প্যালেস্টাইনিতে ইসরায়েলের নগ্ন হত্যা, গণহত্যা, শিশু হত্যা, নারী নির্যাতন, ঔষধ না দিয়ে মানুষকে হত্যা করা, শীতের ভিতর বর্বর ভাবে কষ্ট দেওয়া, এইগুলি তারা দেখেছে। তাদের এগুলো মনোজগতে প্রবল ভাবে এটা তারা এঁটেছে এবং সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে পরবর্তী প্রজন্মের ভেতরে আগুন আছে, সেরকম ক্ষেত্রটা তৈরি হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে পরবর্তী প্রজন্ম এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নগ্ন হামলা, ইসরায়েলের হামলা, এটার বিরুদ্ধে তারা অন্তত এক কাতার। আসলে পশ্চিমা সমাজ বলতে আমরা যেটা বুঝতে চাই, তার নারীবাদী দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে চাই, সেটা হচ্ছে আবক্ষ হলেই যদি আমাদের আধুনিকতা হয়, সেটা নিয়ে ভিন্ন মত আছে। আবার তথ্য প্রযুক্তির যুগে সবকিছুই উন্মুক্ত, সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রতিবদ্ধকতা খুব যে বেশি আমাদের প্রয়োজন নাই। আবার রক্ষণশীল বলতে যে আমাদের একেবারেই আমাদের বৃহত্তর নারী গোষ্ঠীকে, যেখানে 50% সারা পৃথিবীর ঊর্ধ্বে নারী সমাজ, তাকে পশ্চাৎপদতার মুখে সম্পূর্ণ রেখে দেওয়া, এটাকেও আপাতভাবে এটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমরা দেখেছি যে ইরানের নারীরা রাস্তায় এসেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন, তারা এর বদলে তারা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই সময়কালে আবার দৃশ্যত যে দুটি ধারা চলে এসেছিল ইরানে। একটি হচ্ছে, আমি খুব সহজ করে বলতে চাই, রেজা শাহ পাহলভির যুগের, সেটা 30 বছর আগে, সেটি অনেকটা পশ্চিমা ঘরানার ছিল এবং এই বিগত 30 বছরের ভেতরে ইরান তাদের নিজস্ব ভাবে ইসলামিক শাসনের কারণে যেভাবে গিয়েছে, তা আমার কাছে মনে হয়েছে যে এটির আসলে ধারণাটা এটা অতি তাড়াতাড়ি বলা মুশকিল হবে এবং যুদ্ধের গতিপথ কোন দিকে যাচ্ছে সেটি ব্যাপকভাবে তার সমাজে প্রতিফলন ঘটবে এবং যুদ্ধে আমি যদি এভাবেও ধরে নেই, রণাঙ্গনের প্রেক্ষাপটে যদি ইরান জিতে যায় এবং আমেরিকা পাত্তারি গুটে যদি চলতেও থাকে, তাহলে এই যুদ্ধের যে আপাতত ব্যাপক খরচ, ব্যাপক ধ্বংসযজ্ঞ, তার স্থাপনা, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার চিকিৎসা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে সমস্ত, এটা কাটিয়ে উঠতে এটাতে তাদের ব্যাপক জনগোষ্ঠীর প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে 50% জনগোষ্ঠী মানে নারীদেরকে যদি একান্ত হিসাবে বাইরে রাখা হয়, তাহলে পারে এই জনসম্পদ তৈরি করতে ইরানের একটু বেগ পেতে হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হয়েছে যে ইরানের জনতা নিজেরাই হয়তো তাদের ভবিষ্যৎ ঠিক করবে এবং আমাদের দিক থেকে সেটি না বলে দিয়ে ইরানের নিজস্ব জনতা তাদের মতো করে রাষ্ট্রযন্ত্র, স্বাধীন রাষ্ট্র ঠিক করে নিবে। আমার মনে হয় সেটি সবচেয়ে ভালো হবে।